আসসালামু আলাইকুম। ইজি পাঠশালার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মাহাদি আব্দুল মুহিত। আজকের ক্লাসে আমরা পড়ব ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান ও অনুসন্ধানী বইয়ের প্রথম অধ্যায়। তো চলো শুরু করা যাক। আজকে আমাদের টপিকটা কি হবে? আজকে আমাদের টপিক হবে বৈজ্ঞানিক অনুসন্ধান, মানে বিজ্ঞানের অনুসন্ধান। চলো, এখানে বলেছে, আচ্ছা প্রথমে এরিস্টটলের ছবিটা দেখা যাচ্ছে, আমরা আগে পড়ে নিই কী বলেছে। এরিস্টটল তার সময়ের অত্যন্ত জ্ঞানী ব্যক্তি ছিলেন। সেই সময়কার জ্ঞানী ব্যক্তিরা শিল্প, সাহিত্য, সঙ্গীত, বিজ্ঞান সব কিছুই চর্চা করতেন। কি করতেন দেখো, কি চর্চা করতেন? শিল্প, সাহিত্য, সঙ্গীত, বিজ্ঞান সব কিছু। আচ্ছা, তাই এরিস্টটলের বিজ্ঞান নিয়েও অনেক তত্ত্ব ছিলেন। একটি তত্ত্ব ছিল ভারী আর হালকা বস্তু নিয়ে। কি ছিল? কি নিয়ে তত্ত্বটা ছিল দেখো, ভারী আর হালকা বস্তু নিয়ে। অ্যারিস্টটল বলেছিলেন ভারী আর হালকা বস্তু উপর থেকে ছেড়ে দিলে ভারী বস্তুটি আগে নিচে পড়বে। স্বাভাবিক, আমরা সবসময় দেখি কোনো একটা বস্তু আমরা যদি সমান উচ্চতা থেকে ছেড়ে দিই তাহলে কোনটা আগে পড়বে? ভারী বস্তুটা আগে পড়বে। দেখো, সেই সময় জ্ঞানী ব্যক্তিদের কথাকে সবাই গুরুত্ব দিত, তাই 2000 বছর ধরে সবাই বিশ্বাস করতেন সেটি সত্যি। বিষয়টা একটু চিন্তা করলেই কিন্তু খটকা লাগে। যদি ভারী জিনিস দ্রুত এবং হালকা জিনিস ধীরে ধীরে নিচে পড়ে, তাহলে দুটি একসাথে বেঁধে দিলে হালকা জিনিসটা ভারী জিনিসকে আর দ্রুত পড়তে দিবে না। আবার দুটি জিনিস একসাথে বেঁধে দিলে মোট ওজন আরও বেশি হবে বলে সেটি আরও দ্রুত পড়া উচিত। তাহলে কোনটা সত্যি? এই প্রশ্নের উত্তর কি? আচ্ছা, যুক্তিতর্ক দিয়ে আমরা একটা উত্তর দাঁড় করতে পারি যে আসলে ভারী বস্তু আর হালকা বস্তু সব বস্তুই একসাথে নিচে পড়বে। একসাথে নিচে পড়বে, কিন্তু আমরা তো সেটা ঘটতে দেখি না। একটা পাথর আর এক টুকরা কাগজ উপর থেকে ছেড়ে দিলে সবসময় পাথরটা আগে নিচে পড়ে। আমরা সেটাকে ব্যাখ্যা করার জন্য একটা যুক্তি দাঁড় করাতে পারি। দেখো কি বলেছে, বলতে পারি বাতাসের বাধার কারণে কাগজের টুকরাটা পরে পড়তেছে। আচ্ছা, কি বলছে এখানে? কার কারণে? বাতাসের বাধার কারণে কাগজের টুকরার পড়তে সময় বেশি লাগে। বায়ুশূন্য জায়গায় পরীক্ষাটা করতে পারলে দেখবা দুটো একসাথে একই সময়ে নিচে পড়ছে। আচ্ছা, কি বলেছে? বায়ুশূন্য একটা জায়গা। বায়ুশূন্য বলতে আমরা কি বোঝাচ্ছি? যে স্থানে বায়ু নেই, এমন একটি স্থান যেখানে বাতাসের বাধা থাকবে না, এটা ভ্যাকিউম স্পেস বলতে পারো। আচ্ছা, পরীক্ষা করলে পারলে দেখব দুটো একই সময় নিচে পড়ছে, কিন্তু বায়ুশূন্য জায়গা পাওয়া খুব সহজ নয়। তাই ভারী বস্তুর সাথে খুবই ছোট আকারের হালকা একটা বস্তু নিতে পারি, যেন বাতাসের বাধা বেশি না হয়। তাহলে কি করতেছে? একটা ভারী বস্তুর সাথে আমরা একটা ছোট বস্তু নিচ্ছি যার বাতাসের বাধা কম হবে। বাতাসের বাধা ডিপেন্ড করে তার সারফেসের উপর। দেখো, একটা কাগজের সারফেস এরিয়া অনেক বেশি হয়, তো এটি যখন নিচে পড়বে বাতাসের বাধা বেশি থাকবে। একটা কাগজের টুকরো যদি আমরা সোজাভাবে এইভাবে ধরি, তাহলে তার বাতাসের বাধাটা কম না, সারফেস এরিয়াটা কম। তো এটা এইভাবে, মানে এই অবস্থার থেকে এই অবস্থায় তাড়াতাড়ি পড়বে। এই অবস্থায় বলতে পারো বাতাসের বাধা এদিকে আসবে, হ্যাঁ, এই দিক থাকার কারণে কি হবে? এটা এইভাবে নড়ে নড়ে পড়বে। কিন্তু নিচে পড়ার সময় নিচ থেকে যে বাধাটা দিবে সেটার পরিমাণ কি? কম থাকবে। আচ্ছা, কি বলেছে? উপরে উদাহরণটি হচ্ছে বৈজ্ঞানিক অনুসন্ধানের একটি
সুন্দর উদাহরণ। এখনও বৈজ্ঞানিক অনুসন্ধানের পদ্ধতিটা একই আছে, যেখানে মোট 6টা ধাপ রয়েছে। আচ্ছা, 6টা ধাপ রয়েছে। কয়টা ধাপ? 6টা ধাপ রয়েছে। এই 6টা ধাপ কি আমরা একটু পরে পড়ব। আচ্ছা দেখো, ছয়টা ধাপ যদি এখানে দেখো, এখানে 6টা দেওয়া আছে, এখানে দেওয়া আছে 5টা। এখানে 5টা কি কি দেওয়া আছে? 5টা হচ্ছে, প্রথমে হচ্ছে পর্যবেক্ষণ। পর্যবেক্ষণ মানে কি? আমরা দেখব কি হচ্ছে, আমরা দেখতেছি, এটাই হচ্ছে পর্যবেক্ষণ। তারপর কি? প্রশ্ন করা। পর্যবেক্ষণে আমরা বিভিন্ন জিনিস দেখব, কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, কেন হবে, কেন হবে না, এটাই হচ্ছে প্রশ্ন করা। তারপরে ধাপটা কি? সম্ভাব্য ব্যাখ্যা দাঁড় করানো। কেন হতে পারে এইটার একটা ব্যাখ্যা দেওয়া, কি কারণে হতে পারে এইটার ব্যাখ্যা দেওয়া, সম্ভাবনার ভিত্তিতে ব্যাখ্যা দেওয়া। তারপর কি করা? চতুর্থ ধাপটা হচ্ছে পরীক্ষা করে দেখা। মানে হচ্ছে, কেন হচ্ছে, এই জিনিসটা আবার দেখব, পরীক্ষা করে দেখব, বিভিন্ন মাধ্যমে দেখব। তারপর কি? ফলাফল তৈরি করা। মানে কি? আমরা যে হচ্ছে, কি কারণে হচ্ছে, এইটাই আমরা লিখিত আকারে পেশ করব, লিখিত আকারে আমরা দিব যে এই কারণে হচ্ছে। এইটার ভিত্তিতে আমরা বিভিন্ন সূত্র তৈরি করতে পারবো। আচ্ছা, এখন আমরা পড়ি কেন হচ্ছে, কিভাবে হচ্ছে। আচ্ছা, একটি প্রশ্ন করা যায় যার উত্তর বের করতে হবে। উপরের উদাহরণে সেই প্রশ্নটি হচ্ছে, ভারী না হালকা বস্তু কোনটি আগে পড়বে? তাহলে প্রশ্নটা কি? পর্যবেক্ষণের সময় আমরা প্রশ্নটা কি পাচ্ছি? প্রশ্নটা পাচ্ছি হচ্ছে কোনটা আগে পড়বে, ভারী বস্তু আগে পড়বে নাকি হালকা বস্তু আগে পড়বে। আমাদের পর্যবেক্ষণ কী ছিল? আমাদের পর্যবেক্ষণ ছিল হালকা বস্তু ধীরে ধীরে পড়তেছে এবং ভারী বস্তু কি হচ্ছে, তাড়াতাড়ি পড়তেছে। এই পর্যবেক্ষণের ভিত্তিতে আমরা প্রশ্ন করব। এই যে একটি প্রশ্ন যার উত্তর বের করতে হবে। এখন দ্বিতীয় ধাপে কি বলছে? এই সম্পর্কে যা কিছু গবেষণা রয়েছে তা জেনে নেওয়া। আচ্ছা, আমরা যেই সম্পর্কে প্রশ্ন করব, হতে পারে এই সম্পর্কে আগে অনেক গবেষণা ছিল, এইটা রিলেটেড অনেক গবেষণাই হয়তো আগে করা হয়েছিল। আমরা সেটা বের করব, সেটা পড়ব, সেটা দেখে নিব একবার, যেন আমাদের প্রশ্নের উত্তর খুঁজতে সুবিধা হয় এবং আমরা বুঝতে পারি কেন হচ্ছে, কিভাবে হচ্ছে। আচ্ছা দেখো, এখানে কি বলছে? প্রশ্নটির একটি সম্ভাব্য ব্যাখ্যা দাঁড় করানো। প্রশ্নের সম্ভাব্য ব্যাখ্যা কী কারণে হচ্ছে আমরা দেখেছিলাম। কী কারণে আমরা সম্ভাব্য ব্যাখ্যা বের করেছিলাম? যেটা হচ্ছে বাতাসের বাধা। বাতাসের বাধা ছিল আমাদের সম্ভাব্য একটা ব্যাখ্যা। হ্যাঁ, তারপর কি বলেছে দেখো, তারপর বলেছে সম্ভাব্য ব্যাখ্যাটি সত্যি কিনা সেটি পরীক্ষা করে দেখা। সম্ভাব্য ব্যাখ্যাটি সত্যি কিনা সেটি পরীক্ষা করে দেখা, মানে আমি আবার ফেলে দেখব, কাগজ পাথর আবার ফেলে দেখব যেটা আসলেই সত্যি কিনা। তারপর কি বলছে? পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করে একটি সিদ্ধান্ত নেওয়া। পরীক্ষার ফলাফলটা দেখে আমরা আবার ভেবে নিব, বিশ্লেষণ করব কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, সেটার ভিত্তিতে কি হবে, আমরা সিদ্ধান্ত নিব। কার ভিত্তিতে? আমাদের বিশ্লেষণের ভিত্তিতে। তারপর কি বলেছে দেখো, সবাইকে ধারণাটি জানিয়ে দেওয়া। আচ্ছা, সবাইকে কি করা? ধারণাটি জানিয়ে দেওয়া। মানে কি? একটা সূত্র আবিষ্কার করার পর আমরা কি সবাইকে সেটা জানিয়ে দিব। কিভাবে করব? পাবলিশ করার মাধ্যমে, বিভিন্ন পেপার পাবলিশ করার মাধ্যমে আমরা এই সূত্রটা জানিয়ে দিব। এটাই হচ্ছে সবাইকে ধারণাটি জানিয়ে দেওয়া, মানে সবাই যেন সেটা সম্পর্কে জানতে পারে। বিজ্ঞানের একটা নিয়ম হলো জ্ঞানটা শুধু নিজের কাছে না রেখে দেওয়া। জ্ঞানটা কি করতে হবে? সবাইকে ছড়িয়ে দিতে হবে, যেন এই জ্ঞানের মাধ্যমে সবাই উপকৃত হয় এবং এই জ্ঞানটাকে ব্যবহার করে বিভিন্ন প্রযুক্তি আবিষ্কার করতে পারে অনেক জায়গায় অনেক মানুষ। দেখো এখন কি বলেছে, এখানে বলেছে তোমরা যদি ইতিহাসের বড় বড় বিজ্ঞানের আবিষ্কারগুলো দেখো তাহলে দেখবে সব সময় সেগুলো ঘটেছে একটি প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে। কখন ঘটেছে? ঘটেছে একটি প্রশ্নের
কখন ঘটেছে? ঘটেছে একটি প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে। এখন দেখো, আবার তোমাদের চারপাশে দৈনন্দিন ঘটনাগুলোর জন্য কিন্তু এটি সত্যি। তোমরা অনেক প্রশ্নের উত্তর এভাবে বৈজ্ঞানিক অনুসন্ধান করেই পেয়ে যাবে। আচ্ছা, মূল কথা হচ্ছে, বিষয়টা যদি বিজ্ঞানের বিষয় হয় তাহলে তার উত্তরটি চোখ বন্ধ করে যেমন মেনে নেওয়া নয়, সেটিকে যাচাই করে গ্রহণ করা হচ্ছে বিজ্ঞান। সবাই হয়তো বিজ্ঞানী হবে না, কিন্তু সবাই বিজ্ঞান মনস্ক হবে। বিজ্ঞান মনস্ক বলতে কি বোঝায়? দেখো, অনেকে আমরা যেমন ভূতের ভয় পাই, কি হচ্ছে, গ্রামে জিনিসটা দেখবা, গ্রামে হয় কি, মাঠের মধ্যে আগুন জ্বলে ওঠে। হ্যাঁ, মাঠের মধ্যে আগুন জ্বলে ওঠে। এখন সবাই কি ভাবতে পারে, এখানে মানে ভূত আছে। এটা কিন্তু বিজ্ঞান মনস্ক চিন্তা না। বিজ্ঞান ভূত বিশ্বাস করে না। তখন বিজ্ঞান কি বলবে? বিজ্ঞান আবিষ্কার করবে, একজন বিজ্ঞানসম্মত মানে যে বিজ্ঞান মনস্ক হবে, সে ভাববে কি, যে আগুন জ্বলছে, দেখে আসি কি হচ্ছে। তখন সে বুঝতে পারবে যে মাটির থেকে মিথেন উঠে আসতেছে, এই মিথেনের কারণে ওইখানে আগুনের একটা স্ফুলিঙ্গ দেখা যাচ্ছে। বুঝতে পেরেছ? এইরকম চিন্তা ভাবনাই হচ্ছে কি বিজ্ঞান মনস্ক চিন্তা ভাবনা। তো আজকে এই পর্যন্ত থাকলো। আসসালামু আলাইকুম, দেখা হবে পরের ক্লাসে।